অত্যন্ত দুর্ভাগ্য, বাংলাদেশের জনগণেরও দুর্ভাগ্য। এই দেশ বীরদেরকে ধারণ করতে পারে না। এখানে যারা উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, পরিবারের সবচেয়ে উজ্জ্বল রত্নকে হারিয়েছেন। এদের দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এদের জন্য কয়জন অনুভব করেন? কিছুদিন আগেই আমি টিভিতে দেখলাম যে শহীদ আবু সাঈদের পিতা বলছেন তার বাড়িতে অনেকে গিয়েছেন সমবেদনা সান্ত্বনা দেওয়ার জন্যে, কিন্তু টেলিফোন করলে তার টেলিফোন কেউ ধরেন না। এটি হলো প্রকৃত বাংলাদেশ। সবসময় বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন এদের মূল্যায়ন করা হয় না। বিপ্লবের পরে, সফলতার পরে অনেক লোক কোথা থেকে গজায় এরা এসে সব আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দখল করে নেয়, নানান ধরনের নসিহত করতে থাকে জাতির উদ্দেশ্যে। ৭১ মুক্তিযুদ্ধে আমরা ছিলাম ৮০,০০০, এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২.৫ লক্ষ। এটি আওয়ামী লীগেরই কৃতিত্ব দিতে হবে তাদেরকে। যখনই সময় পেয়েছে আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী যাকে যেখানে করে ঢুকিয়েছে। এদের জাতীয় সংসদে শেখ হাসিনা আত্মীয় ছিল ৩৪ জন। ৩০০ জনের সংসদে যদি ৩৪ জন তারা থাকে তো বাকি পাবলিকের জন্য কি রেখেছে তারা? লুটপাটেও মাশাআল্লাহ ভালোই চালিয়েছেন। লুটপাট করে ঠিক দুদিন আগে নিজের বংশের সবাইকে বলেছে এখন ভাগো, পিট্টান দাও। একটা শেখ গোষ্ঠীর কাউকে ধরতে পারেনি। এটা হলো ঝানু লুটেরা পার্টি। ১৯৭১-এর যুদ্ধ ছিল মহান স্বাধীনতার যুদ্ধ। এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সৈনিকেরা এবং ছাত্ররা। প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে অখ্যাত মেজর বলেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণায় উদ্দীপ্ত হয়ে হাজার হাজার ছাত্র জনতা সৈনিক এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। এমনই এক যুদ্ধ যেখানে মানুষ জীবনের পরোয়া করে। যে ছাত্রটি একটা রাইফেল টাচ করে দেখেনি কোনোদিন, আমরা তাদেরকে ১ মাসের ট্রেনিং দিয়েছি, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। আমি বেনাপোলকে ২ মাস রক্ষা করেছিলাম। প্রতিদিনই আক্রমণ হতো, কিন্তু আমরা সেই সব আক্রমণ প্রতিহত করেছি ২ মাস। একদিন প্রধান সেনাপতি কর্নেল ওসমানী এসে আমাকে বললেন, আমার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০০ সৈনিক ছিল যাদেরকে নিয়ে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। তো কর্নেল ওসমানী বললেন যে তুমি এই ব্যাটালিয়নে আরো ছাত্র রিক্রুট করো। আমি এই বেনাপোল এবং আশেপাশে এলাকা থেকে ৬০০ ছাত্রকে ভর্তি করলাম আমার ব্যাটালিয়নে। ১ মাসের ট্রেনিং দিলাম। সম্মুখ যুদ্ধে এই ৬০০-র মধ্যে ১০০ জীবন দিয়েছে। এদের কথা ইতিহাসে উল্লেখ নাই, এদের কোনো মূল্যায়নও হয়নি। সামান্য কিছু বাতা পেতে পারে, কিন্তু আমি দেখেছি এই অসম সাহসী ছাত্র যুবক সৈনিকেরা কিভাবে হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে। একই চিত্র এবারও কিছুটা দেখলাম। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছোট ছোট ছেলেরা, কিশোর তরুণ ছাত্ররা, সাধারণ মানুষ কিভাবে অকুত ভয়ে 7.62 রাইফেলের সামনে, পুলিশ সেনাবাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কি জন্যে? গণতন্ত্র অর্জনের জন্যে। যেই লক্ষ্য আমরা ৭১ সালে অর্জন করতে পারিনি সেটি অর্জনের জন্যই তারা জীবন দিয়েছে। কিন্তু যাদেরকে সেই সময় দেখা যায় নাই, যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত। তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই ওই সময় কোথায় ছিলেন ১৬ বছর আপনারা? এই যে গণ আন্দোলন রূপ লাভ করেছে, এর পটভূমি নির্মাণ করেছে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের হাজার হাজার যুবক তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। তখনও কেউ সরকার পতনের কথা বলে নাই, আমরাই শুরু করেছিলাম। অবশেষে কোটা আন্দোলনের, চাকরি নিশ্চয়তার জন্য কোটা আন্দোলন, সেটাই ধীরে ধীরে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। অংশ ছাত্ররা শুরু করেছিল, যোগ দিয়েছে দেশের মানুষ।
আমি যে অঞ্চলের জনপ্রতিনিধি, আমি 2টি থানার সংসদ সদস্য ছিলাম, লালমোহন এবং তলিমুদ্দিন। 12 জন ব্যক্তি প্রাণ দিয়েছে এই জুলাই অভ্যুত্থানে, জুলাই গণ আন্দোলনে। একজনও ছাত্র না। কৃষক, মুদি দোকানদার, তরকারিওয়ালা, ভ্যান গাড়ি চালক, রিক্সা চালক, এই অবাক হয়ে ভাবি এই 12 জন এরা কিভাবে জীবন দিল, এদের চেতনা কোত্থেকে এলো। কিন্তু দেখেন, দেশের সাধারণ মানুষ, গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষ, শহরে বন্দরে যাদেরকে আমরা কিছুই মনে করি না, তারা কিভাবে দেশে ক্রান্তিকালে এসে জনগণের স্বার্থ উদ্ধারের জন্য জীবন দিয়ে যায় এবং পরবর্তীকালে আবার সেই তিমিরে ফিরে যায়, তাদের কথা কেউ মনে রাখে না। এদের মনে অনেক দুঃখ, তাদেরকে কে স্মরণ করবে? কারণ অতীতের উদাহরণে দেখা যায় যে যারা জীবন দেয়, জনগণের হয়ে লড়াই করে, পরবর্তীকালে তারা নন্দিত হন না। এর কারণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো অত্যন্ত স্বার্থপর। এরা নানান ধরনের লোক তার মধ্যে আছে। আমার এক বন্ধু আমাকে বলেছে, অত্যন্ত কুটিল কারো কারো কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃত্বের মাথা অনেক ঘোর প্যাঁচ আছে। বলে তাদের হাতে ছোট একটা লোহা দিয়ে দাও, 15 মিনিট পরে দেখবো একটা স্ক্রু হয়ে বেরিয়ে আসছে। এইভাবে যেসব জিনিস চিন্তাও করে নেয়। এই যে জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরে ভোট হবে, না সংখ্যানুপাতি হবে, না আসন অনুপাতি হবে, এগুলোর জন্য তো কেউ জীবন দেয় না। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘুরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। আর কি, একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব। এটার জন্য চেষ্টা করে খামাখা নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যাকে তারা চেনেন, যিনি অতীত দিনে তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন। কিন্তু অজানা অচেনা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব? দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য, তার বাড়ি হলো কুড়িগ্রামে, ময়মনসিংহে। কারণ এই যে তারা চাচ্ছেন সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে 34টা দল একদিকে, আর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি একা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন 34 ভার্সেস 1। ভাই, বিএনপি সমর্থক সংখ্যা কত আর এই 34টার সদস্য সংখ্যা কত? একবার হিসাব নিলেই তো বের হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, অধিকাংশই এটা চায়, ওইটা চায়, সব বুঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। এইসব কথা বলার সুযোগ কোথায় তারা পেল? অত্যন্ত দুঃখ লাগে। যুদ্ধে আহত হয়েছিলাম, তরুণ ছিলাম বয়সে, কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আওয়ামী লীগ বাস্তবায়ন হতে দেয়নি। পরবর্তীকালেও সাধারণ মানুষের অধিকারকে বারবার দাবিয়ে রাখা হয়েছে, যার জন্য মাত্র 1 বছর আগে এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ তিতিক্ষা করলো, সেটি তো কোনো মূল্য নাই। এটা কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আমি তো বললাম, আমার এলাকায় কারা জীবন দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এই 34টা রাজনৈতিক দল এই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি?
ভেরি আনফর্চুনেট। যাই হোক, কষ্ট লাগে, অনেক কিছু দেখেছি। 52 ভাষা আন্দোলন দেখেছি, স্কুলে পড়ি তখন। 54 সেই যুক্তফ্রন্টের ল্যান্ডস্লাইড ভিক্টোরি ইলেকশন, স্বাধীনতা অর্জনকারী দল মুসলিম লীগ অঙ্কুরে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ তাকে। সেই 54 যুক্তফ্রন্টের বিজয়ীদের সংসদ অধিবেশন দেখছি, তখন জগন্নাথ হল ছিল পূর্ব পাকিস্তান পরিষদের, পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলি ছিল জগন্নাথ হলের মূল ভবনে। সেখানে স্কুলের ছাত্র আন্দোলন সংগ্রাম, 68-তে সেনাবাহিনীতে গেলাম, পরবর্তীকালে 69-এর গণ আন্দোলন দেখলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখলাম। প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। আজকে কেন দেশের এই দুরবস্থা? কারণ দেশে নির্বাচিত সরকার নাই। ভাই, আমরা ভালো হই খারাপ হই জনগণের, তো আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আগে বলেন যে ওরা তো লুটপাট করবে, ইলেকশনের দরকার নেই, এটা কোন ধরনের কথা? নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে কোনো ধরনের বিনিয়োগ করবে না। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না। এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছেন। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে? হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। এই যে এত তহবে, এত ধরনের সংস্কার, এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। তারা সামান্য, তাদের প্রধান ডিউটি ছিল যারা এই আন্দোলনে, গণতন্ত্রের সংগ্রামে যারা আহত, নিহত, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এই সামান্য কাজটাই তো করতে পারেনি। তারা কিছুদিন পর পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগের মোড়ে অবরোধ করে। কত দুঃখের কথা! আমরা কি জাতি, কিসের সরকার, কিসের আমরা, কিসের রাজনৈতিক দল? এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না? এদের চিকিৎসা করতে পারে না? এই দেশ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখনো তো দেশের কর্তা ব্যক্তিরা বিদেশে যান, 100-200 লোক নিয়ে যান, বড় বড় 5 স্টার 10 স্টার হোটেলে থাকেন। এগুলো কমায় এদের একটু চিকিৎসা খরচ দেয় না, এদেরকে বাঁচতে দেয় না। অদ্ভুত একটা আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে এমনই একটি আন্দোলন যেখানে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, প্রধান বিচারপতি 2-3 জন পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 600 পুলিশ অফিসার গুলি করে মানুষ মেরেছে, তারা গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, তা ঠিক কাজ করে নাই। যাই হোক, এই আন্দোলন এমন একটি আন্দোলন যেখানে পিতা এবং পুত্র একসাথে, কন্যা সহ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে অনেকে দরিদ্র জাতি মনে করে, কিন্তু আমাদের এমন সম্পদ আছে পৃথিবীর কোনো রাষ্ট্রে যে সম্পদ নাই। আমাদের একটি সাহসী তরুণ সমাজ আছে, তারা যে কোনো দুঃশাসনকে ছিঁড়ে ফেলার সাহস রাখে। আবু সাইদের মতো ব্যক্তি খালি হাতে রাইফেলের সামনে বুক পেতে দিয়েছে। উন্নত রাষ্ট্রে টাকা করি তাদের থাকতে পারে, সাবমেরিন থাকতে পারে, নিউক্লিয়ার ওয়েপন থাকতে পারে, এই সাহস তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি তিনি গজব নাজিল করেছেন এই স্বৈরাচারী আওয়ামী লীগের উপরে। তাদের গজবে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো সময় আছে, আমরা এই চেতনাকে যেন ধারণ করি। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা যেন ঐক্যবদ্ধ আমরা থাকি, নহলে ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ দেওয়া হবে। তবে মনে হয় যে আমাদের বোধহয় আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। একটা নির্বাচন না দিলে কেমন করে বোঝে যে কোন দল কি করবে? এইটা 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই। 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। এমনই বিদায়, একটা শাড়িও সাথে করে নিতে পারেনি, পরনের শাড়ি, খালি কিছু ডলার হাতে নিয়ে বেগেছে। যাই হোক, বাংলাদেশ থাকবে, আমরাও থাকবো, আমরা না থাকলেও তরুণ সমাজ থাকবে। তারাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হবে। এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।